আচ্ছা দেখ, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সবাই এটা গার্ড করছে না, তো ফোনটা না পড়ে গেলেই হচ্ছে। খুব গরম লাগলে উইন্ডো এসিটা চালিয়ে দেবো, সার্ভিসিং করানো হয়নি বলে চালাতে পারছি না, পরের দিন থেকে চালিয়ে দেবো। আচ্ছা দেখ, সেটা হচ্ছে আমরা আমাদের একটুখানি বলি সাবজেক্টটাকে নিয়ে আজকে তোদের জাস্ট একটুখানি বলছি। সেটা হচ্ছে তোরা জানিস নতুন যে 11-এর আমাদের সিস্টেম, সেখানে সেমিস্টার সিস্টেম চলে এসেছে, মানে বছরে দুবার করে পরীক্ষা হবে। আগে স্কুলগুলো মোটামুটি 10 নম্বর 20 নম্বর 30 নম্বর একটা করে পরীক্ষা নিতে, এখন আর স্কুলগুলোর পরীক্ষা নেওয়ার জায়গায় থাকবে না, কারণ তোদের প্রথম পরীক্ষাটাই হবে সেপ্টেম্বর মাসে, কেমন, এবং পরের পরীক্ষাটা হবে তোর মার্চ মাসে। এই শুরু হচ্ছে জানিস, এই তোর এই দিদি পরে বা অনেকে জানে, সেটা হচ্ছে এই সোমবারে সব শেষ হয়ে যাচ্ছে পরীক্ষা। তো যেটা এখন এই সেমিস্টার সিস্টেমে আমাদের যেটা প্রবলেম হয়েছে, আমরা যারা পড়াচ্ছি, সেটা হচ্ছে সিলেবাস মোটামুটি মোরাপ্লাস একই রয়েছে, কিন্তু মাঝখান থেকে একটা মাস কমে যাচ্ছে। কিরকম কমে যাচ্ছে, যখন তোর পরীক্ষা চালু হয়ে যাবে তো তখন তোর কি মনে হবে যে এখন আর পড়বো না। তো তারপরে এই সেপ্টেম্বর মাসে পরীক্ষা শেষ হতে না হতে পুজো চলে আসছে, তাহলে পুরো মাসটা জাম হয়ে যাচ্ছে, পুরো মাস আমরা পড়াতে পারছি। তার আলটিমেটলি সিলেবাস একই থাকলো, কিন্তু টাইমটা কমে গেল, প্রথম। সেকেন্ডলি এখন যেটা করেছে সেটা হচ্ছে ক্যালকুলেটরের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আগে কিন্তু আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতাম, কিন্তু বিভিন্ন বুকসগুলোতে যে নিউমেরিক্যালসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো পুরোনো প্রসেসেরই কিছু নিউমেরিক্যালস রয়েছে, মানে যেগুলো তোর ক্যালকুলেটর দিয়ে না করলে মিলবে না। তাই ম্যাথস যেখানে করছিস, যে প্রত্যেকের প্রিয় সায়েন্স, আচ্ছা, যেখানে ম্যাথস করবি সেখানে ম্যাথসটা যেন ক্যালকুলেশন পার্টটা খুব স্ট্রং হয়। আমার যতটুকুনি পোর্শনস লাগবে আমি বলবো, তবে আমার কেমিস্ট্রি থেকে আমাদের ফিজিক্সেরই কিন্তু বেশিরভাগ তোর হচ্ছে কি ক্যালকুলেশন পার্ট বা তোর হচ্ছে ম্যাথামেটিক্যাল যে পার্টটা, সেটা কিন্তু বেশি লাগে, ঠিক আছে। থার্ড একটা কথা, সেটা হচ্ছে কি আমাদের ক্লাস শুরু করার আগে একটা বলে দিই, সেটা হচ্ছে নিশ্চয়ই যারা শুরু করেছে সব স্যার ম্যাডামরাই বলবেন, সেটা হচ্ছে ক্লাস কিন্তু কেউ যদি এখানে কামাই করবো মনে করে তাহলে কিন্তু খুব ডিফিকাল্ট হবে, কেন কি একটা চ্যাপ্টারের সাথে না আরেকটা চ্যাপ্টার পুরো লিঙ্কড হয়ে থাকে, তো মিস করলে খুব প্রবলেম। এখন একটু আধটু আমরা যেটা করছি সেটা হচ্ছে সমস্ত ক্লাসেরই, আজকে যেমন দু একজন আসতে পারেনি তো রেকর্ড করে রেখে দিচ্ছি, তো এরকম সমস্ত ক্লাসেরই মোটামুটি আমি যেটা করবো যে রেকর্ডিংসটা রেখে দেবো, যদি কারোর প্রবলেম হয় সেই রেকর্ডিংসটা রেখে নিতে পারবো, ঠিক আছে। কিন্তু ইউজুয়ালি চেষ্টা করবো যে প্রত্যেক দিনই ক্লাসে আসা, বুঝতে পারলি। দুটো অল্টারনেটিভ ব্যাচ থাকবে, যদি আরেকটু বাড়ে তোর হচ্ছে মানে একটা ব্যাচ থাকবে, বাড়লে দুটো ব্যাচ হবে, যদি তোদের মতন করে হচ্ছে কি যে যেভাবেই হোক না কেন দরকার হলে এক্সট্রা ক্লাস করে ক্লাসগুলো করে নিবি, আর হচ্ছে পড়া বাড়িতে জমিয়ে রাখবি। আমি চ্যাপ্টার শেষ হবে পরীক্ষা নিতে থাকবো, বা তোর হচ্ছে অল্প অল্প করে হোমওয়ার্ক পাঠাবো, অল্প অল্প করে তোরা হোমওয়ার্ক করবি, সেটা হচ্ছে পড়া বাড়িতে জমিয়ে রাখবি না, প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিন করে নেবি, এটা হচ্ছে কাজ। কারণ কি এটা 10 বা তোর হচ্ছে গিয়ে 11 মানে 9 নয়, যদি মনে রাখবি যে স্টেজে মেকআপ দেবে, এখানে কিন্তু স্টেজে মেকআপ দেওয়াটা খুব ডিফিকাল্ট, মানে সবাই পারে না, কিছু কিছু লোকজনের ক্ষেত্রে স্টুডেন্টের ক্ষেত্রে হয়, কেমন। আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে এটা পড়ার বাইরে, সেটা হচ্ছে টিচার চুজিং, কেমন। দেখ, সেটা হচ্ছে গিয়ে টিচার চুজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে ব্যাপারটা এরকম যে তোর যে টিচারকে ভালো লাগলো না দুটো ক্লাস, তিনটে ক্লাস, চারটে ক্লাস করার পরে গার্জেনের সাথে খোলাখুলি কনসাল্ট করে কিন্তু টিচার চেঞ্জ করতে হবে, এবং 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে তোকে টিচার চুজিংটাকে খুব ভেরি ইম্পর্টেন্ট। তুই যদি কোনো টিচারের পড়া না ধরতে পারিস, সেই টিচারকে যদি তুই মন খুলে নিজের কথা বলতে ভয় পাস, তাহলে কিন্তু সেখানে অ্যাটলিস্ট সায়েন্সের পড়াটা হওয়াটা খুব ডিফিকাল্ট। তোকে বলতে হবে, সলভ করতে হবে প্রবলেম। তুই দেখবি যে এরকম তোদের বন্ধু বান্ধবরা পড়বে যে অনেক জনের মধ্যে পড়ে, সেখানে অনেকে শাই হয়ে থাকে, বলতে পারে না, লজ্জা পায়, তো আলটিমেটলি মানে যখন শেষ হয় তখন আর কিছু করার থাকে না, কেমন। তোর মনে হতে পারে যে স্যার এমএসসি করেছে, পিএইচডি করবে বা যা কিছু, তাতে তোর কি এসে গেল, ঠিক কি না। আমি বিএসসি করেছি, এমএসসি করেছি, পিএইচডি করবো, আরো অনেক যা কিছু করবো, তাহলে তোর কিছু এসে যায় না। তোকে মনে রাখতে হলে আমি স্যারের কাছ থেকে কি পাচ্ছি, আমি পড়াটা বুঝছি কিনা দিনের শেষে, তাই না। তো সেটা একটুখানি খেয়াল রাখতে হবে। নাম্বারের যে ব্যাপারটা তোরা প্রত্যেকে খেয়াল রাখবি যে 10 অবধি যে নাম্বারটা পেয়েছিস, 11-এ অন্তত নাম্বারটা একটুখানি কিন্তু ডাউন হয়, ভেঙে পড়ার কিছু নেই। আর এটাও ভাবার কিছু নেই যে 11-এ তো ডাউনই হবে, তো পড়ে কোনো লাভ নেই, এরকম ব্যাপার না। 12-এ গিয়ে দেখবি আবার নাম্বারটা কিন্তু হাই হয়ে যায়, যার কারণ একটাই যে 10 দেওয়ার পরে যে গায়ে প্রত্যেকে একটা হাওয়া লেগে বেড়াচ্ছে, 2-1 মাস এখন করতে ইচ্ছা করবে না, আসছিস যাচ্ছিস, এই ব্যাপারটাতে থাকবে। তো আস্তে আস্তে ব্যাপারটাকে কিন্তু তোর হচ্ছে সয়ে যাবে। তো এটা জাস্ট অ্যাডভাইস তোর হচ্ছে গিয়ে পড়ার বাইরে গিয়ে যে টিচার চুজিং সমস্ত সাবজেক্টে। আমার কাছে যদি পড়া না বুঝতে পারিস, 2-1 দিন আমাকে বলবি যে দাদা পড়া বুঝতে পারছি না, আমি 3 দিন চেষ্টা করবো। তারপরেও তো যদি দেখিস যে পড়া আমার কাছে হচ্ছে না, তখন তুই অবশ্যই হচ্ছে কি নতুন টিচারের কাছে দেখতে হবে, কেমন। কারণ আলটিমেটলি ভবিষ্যৎটা তোদের, লাইফটা তোদের।
বুঝা গেল? আচ্ছা, আমাদের কেমিস্ট্রিতে ফার্স্ট সেমিস্টারে যে চ্যাপ্টারগুলো রয়েছে, মানে যেটা সেপ্টেম্বর 1 এ যে চ্যাপ্টারগুলো রয়েছে সেখানে আমি বলি, সেটা হচ্ছে গিয়ে তোর ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে সাম বেসিক কনসেপ্ট ইন কেমিস্ট্রি। কেমন? সাম বেসিক কনসেপ্ট ইন কেমিস্ট্রি। চ্যাপ্টারটার নামে বেসিক থাকলেও মোটেও চ্যাপ্টারটা বেসিক নয়, পুরো চ্যাপ্টারটা জুড়েই নিউমেরিক্যালস ভর্তি। এর কিছুটা আন্দাজা তোরা ক্লাস 9 এ পেয়েছিস, বলি কোন চ্যাপ্টারটা? ক্লাস 9 একটা চ্যাপ্টার ছিল, তোদের মনে থাকবে মোলের ধারণা বলি, মনে পড়ে? তো এখানে মোলের ধারণা রয়েছে, ল অফ কনজারভেশন অফ মাস রয়েছে, মানে কি ভরের নিত্যতা সূত্র রয়েছে, বিভিন্ন সূত্র রয়েছে, মোল রয়েছে, আর হচ্ছে গিয়ে তোর আরো কিছু এক্সট্রা রয়েছে, মানে বেসিক ওটা রয়েছে, ঠিক আছে? মানে তোর চেনা জানার মধ্যে বলছি। তো এটা দিয়ে আমরা শুরু করব না, যদিও এটা 1 নম্বর চ্যাপ্টার। এখান থেকে 3টে কোশ্চেন আসবে, যেটা বোর্ডের যে নির্ধারিত প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী 3খানা এমসিকিউ এখান থেকে আসার কথা। আমরা এটা সেকেন্ড চ্যাপ্টার বা থার্ড চ্যাপ্টারে পড়ব, কারণ আবার একবার বলি, চ্যাপ্টারটাতে ভর্তি নিউমেরিক্যালস আছে। এই চ্যাপ্টারটা দিয়ে শুরু করলে সাবজেক্টের প্রতি যে ইন্টারেস্ট সেটা আমরা লস করতে পারি। তাই জন্য প্রথমে আমরা এই চ্যাপ্টারটা দিয়ে শুরু করব না, যদিও বইগুলোর যাদের কাছে বই আছে, বই এখন না কিনলেও চলবে, তো বইয়ের দেখবি যে ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে সাম বেসিক কনসেপ্ট ইন কেমিস্ট্রি। কেমন? এখানে ফিজিক্সের কিছুটা রয়েছে, তোর ওই অ্যাকিউরেসি কি, তারপরে তোর হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার কি, মানে তাৎপর্যপূর্ণ সংখ্যা কি, এই সমস্ত ব্যাপারগুলো এখানে রয়েছে। কেমন? 2 নম্বর যে চ্যাপ্টারটা, সেকেন্ড যে চ্যাপ্টারটা, যেটা দিয়ে আমরা আজকে শুরু করব, তার নাম হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। কেমন? অ্যাটমিক স্ট্রাকচার। সেকেন্ড যে চ্যাপ্টারটা, তার নাম হচ্ছে কি বললাম? অ্যাটমিক স্ট্রাকচার, পরমাণুর গঠন। এই পরমাণুর গঠন আমরা কিছুটা 9 এ বোধহয় পড়েছি, 9 এ ছিল, কিন্তু 9 এর পরমাণুর গঠনের সঙ্গে এখানে পরমাণুর গঠনের খুব একটা বেশি মিল নেই। ওই টুকটাক জিনিস, কক্ষ কাকে বলে, অরবিট কাকে বলে, বোরের অরবিট বা তোর হচ্ছে গিয়ে রাদারফোর্ডের থিওরি, এই সমস্ত ছাড়া এখানে খুব একটা বেশি মিল নেই, শুধু চ্যাপ্টারটারই নামের সঙ্গে মিল আছে। পরের যে চ্যাপ্টারটা, সেখানে হচ্ছে তোর পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণী। কেমন? পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী। এখান থেকে 6টা এমসিকিউ আসবে, এখান থেকে 3টে এমসিকিউ আসবে, এখান থেকে 4টে এমসিকিউ আসবে। ঠিক আছে? তোরা জানিস তো ফার্স্ট সেমিস্টার এমসিকিউ ওরিয়েন্টেড, মানে এমসিকিউ করতে হবে। আচ্ছা, আরো একটা তোদের কথা বলে রাখি, সেটা হচ্ছে রিসেন্ট তোর হচ্ছে পর্ষদের কাছে একটা গেছে, যে যাতে করে ক্লাস 11 এর মার্কসটা ক্লাস 12 এর মার্কসের সাথে অ্যাড হয়। পর্ষদের যে আমাদের সভাপতি রয়েছে চিরঞ্জিত ভট্টাচার্য, উনি বলেছেন যে আমি ভাবছি, তো হতে পারে তোরা পরীক্ষা দিতে দিতে ভাবা হয়ে গেল। তো এখন থেকে তোদেরকে রেডি করতে হবে কি 11 এর নাম্বারটা যেন ভালো হয়। ওকে? আচ্ছা দেখ, তাহলে পিরিয়ডিক টেবিল জানিস, পিরিয়ডিক টেবিলও মোটামুটি ক্লাস 10 এ যেটা পড়েছি এখানে সেটা পড়বো, আরো কিছু এক্সট্রা পড়বো। ক্লাস 10 এ আমরা পড়েছিলাম আয়োনাইজেশন পোটেনশিয়াল, লেফট থেকে রাইটের দিকে গেলে আস্তে আস্তে কি হয়? ডিক্রিজ করে, সরি ইনক্রিজ করে। উপর থেকে নিচের দিকে গেলে কি হয়? ইনক্রিজ করে। আমরা 11 এ পড়বো কেন ডিক্রিজ করে বা কেন ইনক্রিজ করে, কজ জানবো। দেখছিস পিরিয়ডিক টেবিলের মাত্র 20টা এলিমেন্ট আমরা ক্লাস 10 এ পড়তাম, তাই না? এখানে মোটামুটি জয়েন্ট যারা দেবে তাদের পিরিয়ডিক টেবিলের প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে, প্রত্যেকটা এলিমেন্টের কথাই কিন্তু ভালো করে মাথায় রাখা উচিত। পুরো পিরিয়ডিক টেবিলটাকে পোয়েম করে হোক, যেভাবে হোক, আমি পড়ানোর সময় বলে দেবো, যেভাবে হোক পুরো পিরিয়ডিক টেবিলটা আমার দরকার। ঠিক আছে? নাম্বার 4 যেটাতে আসবো সেটা হচ্ছে তোর কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং, আচ্ছা কেমিক্যাল বন্ডিং এটাও শুনেছিস, তাই তো? রাসায়নিক বন্ধন, কিন্তু ক্লাস 10 এর রাসায়নিক বন্ধনের সঙ্গেই জাস্ট প্রথম পার্টটুকুনি আছে, তারপরে পুরোটা অনেক বড় চ্যাপ্টার, অনেকগুলো টপিক এখান থেকে আমাদের কভার করতে হবে। কেমিক্যাল বন্ডিং বলে একটা চ্যাপ্টার রয়েছে। কেমন? নাম্বার 5 যে চ্যাপ্টারটা আমাদের পড়তে হবে এখান থেকে, সেটা হচ্ছে তোর পি ব্লক। হ্যাঁ, পি ব্লক। পি ব্লকের আমি বলবো, পি ব্লকের আপাতত লিখে রাখি 13 আর 14 গ্রুপ পড়তে হবে, আর আরেকটা চ্যাপ্টার পড়তে হবে, সেটা হচ্ছে তোর এস ব্লক। এই এস ব্লক পি ব্লকের কথা আজকে জানতে পারবো, কোথাকার কি আমি পড়ানোর সময় বলবো, আপাতত শুনে রাখি। আরেকটা যে চ্যাপ্টার রয়েছে এখান থেকে, সেটা হচ্ছে স্টেটস অফ ম্যাটারের সলিড পড়তে হবে আর গ্যাস পড়তে হবে। এই সলিড নিয়ে আমরা আগে কখনো পড়িনি, কিন্তু গ্যাস পড়েছি। কোনগুলো? চার্লস ল, বয়েলস ল, অ্যাভোগাড্রো ল, গেলুসাক্স কেউ পড়েছিস, পিভি ইকুয়ালস টু এনআরটি, এই সমস্ত। তাহলে এই টোটাল 7টা চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে তোর হচ্ছে গিয়ে সেমিস্টার 1 এর জন্য। কেমন? তো সমস্ত চ্যাপ্টার থেকে বোর্ড থেকে এটাও বলা আছে যে কিছু পার্সেন্টেজ জানো তোর হচ্ছে গিয়ে থাকে, কি থাকবে, মানে কিছু পার্সেন্টেজ কোশ্চেন যেন একটুখানি খুব ব্রেনি হয়, 10 to 20% বা একটু বেশি পার্সেন্টেজের কোশ্চেন। মানে ধরে রাখ তুই যে 35 এ আমাদের এক্সাম হবে, তো 35 এর মধ্যে কিছু কোশ্চেন অন্তত 10 মার্কসের কোশ্চেন কিন্তু ইনস্ট্যান্ট তোকে ব্রেন খাটিয়ে ওইখানে বসে লিখতে হবে। বোঝা গেল কি বললাম? আচ্ছা, তো এগুলো চ্যাপ্টারগুলো জাস্ট দেখে নে, লেখার দরকার নেই চ্যাপ্টারগুলো। আমি আরো একটুখানি বলে দিই, সেটা হচ্ছে আমাদের যে তোর
মার্কস ডিস্ট্রিবিউশনস রয়েছে দুটো সেমিস্টারে, তোরা জানিস যে 35 করে, মানে টোটাল 70 হচ্ছে আমাদের থিওরি পড়তে হবে, কেমন? তাহলে 35 মার্কস হচ্ছে আমাদের থিওরি পড়তে হবে, এটা পর্ষদ নির্ধারিত নিয়ম। থিওরিতে 35 মার্কসের মধ্যে তোর হচ্ছে গিয়ে কত পেলে পাস করতে হবে? 11, অ্যাকচুয়ালি 10.5, 11 পাস করতে হবে। 11টা এমসিকিউ ঠিক হতেই হবে। যদি কেউ এই 11টা এমসিকিউ না ঠিক করতে পারে তাহলে থেকে সাপ্লিমেন্টারি এক্সাম, অর্থাৎ এই সেমিস্টার 2 যখন হবে, মার্চ মাসে সেমিস্টার 2 হয়, তার ঠিক 15 থেকে 20 দিন আগে আবার ওই সেমিস্টার 1 এর পড়াগুলো পড়ে তাকে সাপ্লিমেন্টারি এক্সাম দিয়ে কিন্তু ওই সাবজেক্টের সাপ্লিটা ক্লিয়ার করতে হবে। এটা বোর্ডের সিস্টেম। যেমন আরেকটা ব্যাপার হচ্ছে তোর এই প্রথম সেমিস্টারে কিন্তু মার্কস উঠে যাবে কম বেশি 12 পড়লে, যেহেতু এমসিকিউ আছে ভাই, এক একটা কি হবে বল, দু একটা কি হবে বল, মিলে যাবে, কেমন? কিন্তু সেকেন্ড সেমিস্টার কিন্তু তোদের যেটা প্রবলেম তৈরি করেছে আমাদের বোর্ড, আমি ভিডিও করছি লোকে শুনবে, সেটা হচ্ছে যে প্রবলেমটা সৃষ্টি করেছে বোর্ড, সেটা হচ্ছে প্রথমটাতে তোর কি হবে? এমসিকিউটা আমাদের কি হবে? আমরা 10 অবধি একরকম ভাবে পড়ে এসেছি যে পড়বো, এতটা পড়া লিখতে হবে, আমাকে 2 মার্কসের কোশ্চেন, কিন্তু এখন আর সেই লেখালেখির কোনো গল্প নেই, শুধু তোর হচ্ছে কি টিক মার্ক দিয়ে দাও। এবারে সেকেন্ড সেমিস্টারে যখন তুই ঢুকবি, সেকেন্ড সেমিস্টারটা তোকে কি করতে হবে? পুরোটা রিটেন লিখতে হবে, 3 মার্কস আর 2 মার্কসের কোশ্চেন। তাহলে তোর তো পড়ার অভ্যাসটা 6 মাস ধরে হারিয়ে গেল, মানে ওই মুখস্থ করে যে আমাকে লিখতে হবে ওই সিস্টেমটাই চলে গেল। তাহলে সেটাকে কিন্তু আবার রিবাউন্ড করে আনতে হবে। তো মাথার মধ্যে এমসিকিউ সিস্টেম থাকলেও মোটামুটি পড়ে যে লেখার ব্যাপারটাকে কিন্তু মাথার মধ্যে রেখে দিস, ওকে? আরেকটা ব্যাপার দেখ, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল, মানে বোর্ডের যে নির্ধারিত সিস্টেম রয়েছে সেই প্র্যাকটিক্যালে তোর হচ্ছে কি টোটাল 30 মার্কস রয়েছে, 15 + 15 30 মার্কস রয়েছে। এখন এই প্র্যাকটিক্যালে কি কি করতে হবে? প্র্যাকটিক্যালে যেটা সিলেবাস রয়েছে, মানে মার্কস ডিস্ট্রিবিউশনটার মধ্যে কি কি থাকে আমি বলে দিই। নাম্বার 1 হচ্ছে ল্যাবরেটরি নোটবুক, মানে তুই প্রত্যেক সপ্তাহে একটা করে তোর প্র্যাকটিক্যালের ডেট পড়বে, তোকে স্কুল যেতে হবে, প্র্যাকটিক্যালের ডেট গিয়ে সেইখানে কি পড়ছে সেটাকে তোকে দেখতে হবে, ঠিক আছে? মানে তুই যা কাজ করবি সেটাকে তোকে লিখতে হবে, পরের ডেটে গিয়ে টিচারকে সাইন করাতে হবে, তার উপরে কিছু মার্কস ল্যাবরেটরি নোটবুকে থাকে, ঠিক আছে? কোনো স্কুল এই ল্যাবরেটরি নোটবুকের উপরে, মানে তুই যে প্র্যাকটিক্যাল করেছিস তার উপরে তোকে ভাইভা জিজ্ঞেস করবে, কেমন? আমরা যে ছোটবেলা থেকে বিভিন্ন জিনিস জানি, যে তোর হচ্ছে গিয়ে ফেনোলফথ্যালিন পড়েছিলেন 9-এ, কি ছিল বল? ইন্ডিকেটর বা কি বলে নির্দেশক। এই নির্দেশক কি কাজ করে? যে বেসিক যে সলিউশনস হয় সেই ও নরমালি কিন্তু কালারলেস থাকে, তাহলে বেসিক সলিউশনে গিয়ে ও গোলাপি ধারণ করে, তাই না? তো তোকে জিজ্ঞেস করবে যে বলো ফেনোলফথ্যালিন কোন সলিউশনে গিয়ে তার কালারটা চেঞ্জ করে। আমি অ্যাজ ফর এক্সাম্পল বললাম। তো এরকম ভ্যারাইটি অফ কোশ্চেন্স তোর ওখান থেকে তোকে ভাইভা ভয়েস হিসাবে কিন্তু ল্যাবরেটরি নোটবুকে ধরতে হবে। নাম্বার 2 যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে গিয়ে একটা প্রজেক্ট করার কথা বলা আছে। তোর প্রজেক্ট সম্পর্কে প্রত্যেকেই জানিস, যদিও কোনো স্কুল যেমন নরেন্দ্রনাথ ক্লাস 11-এ কোনো প্রজেক্ট সেভাবে দেয় না, কেমন? তো ডিপেন্ড করে, কোনো স্কুল দেয়, কোনো স্কুল দেয় না, কিন্তু প্রজেক্টের উপর একটা মার্কস 12-এ কিন্তু অবশ্যই করতে হবে। আরেকটা যেটা তোকে ইনস্ট্যান্ট কিছু ল্যাবরেটরিক্যাল ওয়ার্ক করতে হবে, ল্যাবের মধ্যে গিয়ে কিছু কাজ করতে হবে, এটা সিস্টেম। কিন্তু এখানেও বলি, বেশ কিছু স্কুলের ল্যাবের অবস্থা খুব খারাপ, তারা ল্যাবরেটরিতে করতেও দিতে চায় না। অনেকে বলে যে ঠিক আছে শুধু তোমরা দেখে দেখে লিখে চলে যাও, মানে ল্যাবে সেইভাবে প্র্যাকটিক্যালটা জাস্ট একটা গিমিক। প্র্যাকটিক্যাল করানোর মতন বা করার মতন যাবি স্কুলে, ঠিক আছে করবো, একটা মজা থাকবে, তারপরের দিকে ভালো লাগবে না, একদিন দেখা যাবে যে তোর ধর বৃহস্পতিবারে পড়েছে, বৃহস্পতিবারে ছুটি পড়ে গেল, সাপোজ কোনো প্রোগ্রাম, পরের বৃহস্পতিবার আবার ছুটি। তো এরকম দেখা যাবে 1 মাসে তুই কোনো প্র্যাকটিক্যালি করতে পারলি না, কেমিস্ট্রি বা ফিজিক্সের বা বায়োলজি। তো প্র্যাকটিক্যাল একটা গিমিক। প্র্যাকটিক্যালের পুরো সিস্টেমটা 11-এ স্কুলগুলো কম্পারেটিভলি একটু কম বেশি নাম্বার দিলেও 12-এ কিন্তু পুরো নাম্বার দিয়ে দেয়, কেমন? কোনো চিন্তা নেই। এই ল্যাবরেটরি ওয়ার্কের মধ্যে আমাদের যেটা করতে হবে, 1 নম্বর হচ্ছে টাইট্রেশন করতে হবে। টাইট্রেশন কি আমি করবো, দেখাবো, কিছুদিন পর প্র্যাকটিক্যাল করাবো, তখন তোদের দেখাবো টাইট্রেশন কি। আরেকটা যেটা জিনিস করতে হয় সেটা হচ্ছে সল্ট অ্যানালাইসিস করতে হবে। সল্ট অ্যানালাইসিস ব্যাপারটা কি? সেটা হচ্ছে কি তোকে একটা সল্ট দিয়ে দেবে, সাপোজ NaCl দিয়ে দিই, তুই খেয়ে বলতে পারবি NaCl যেটা NaCl। কারণ মনে রাখতে হবে আমাদের কেমিস্ট্রিতে প্রত্যেকটা জিনিসই পোটেনশিয়াল পয়জন, মানে কি প্রত্যেকটা জিনিসই পয়জন। আমরা যখন ল্যাবে কাজ করতাম তখন আমাদের বলেই দিত যে যতক্ষণ ল্যাবে কাজ করবে ততক্ষণ পর্যন্ত কোনো খাওয়া যাবে না, খেয়ে ঢোকো আবার বেরিয়ে খাও, কেমন? মানে আমি কলেজ লাইফের ল্যাবের কথা বলছি, স্কুলে ততক্ষণ ধরা হয় না। তো এই সল্ট অ্যানালাইসিস মানে কি বিভিন্ন প্রসিডিওরস আছে, বিভিন্ন এক্সামিনেশনস আছে, যার মধ্যে দিয়ে তোকে দেখতে হবে যে একটা সল্টের মধ্যে কি অ্যাসিড র্যাডিক্যাল আছে, কি বেসিক র্যাডিক্যাল আছে। অ্যাসিড র্যাডিক্যাল কোনগুলো? যেগুলো অ্যানায়নস হয়, ধর সোডিয়াম ক্লোরাইড,
তার মধ্যে অ্যাসিড রেডিক্যাল কোনটা Cl মাইনাস, আর বেসিক রেডিক্যাল কোনটা যেগুলো মানে মেটালের মাথায় প্লাস থাকে, রাইট, Na প্লাস। তাহলে এগুলো সব কি বল, Na প্লাসটা কি তাহলে বেসিক রেডিক্যাল, আর Cl মাইনাসটা কি বল তাহলে অ্যাসিডিক রেডিক্যাল। কেমন? তো এরকম করে তোকে আইডেন্টিফাই করতে হবে। এই দুটো হচ্ছে মেন কাজ। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন জিনিস তোকে জিজ্ঞেস করতে যায়, যেমন তোর হচ্ছে কি এরকম একটা এরকম একটা জিনিস আছে, এরকম সিলিন্ড্রিক্যাল ফ্লাস্ক, তোর দুদিকেই ফাঁকা, এরকম একটা জিনিস জিজ্ঞেস করে এটার নাম কি, একটা ডাক্তার, হ্যাঁ এতগুলো ডাক্তার, এটার নাম কি? এটার নাম হচ্ছে তোর পিপেট, বা বলা হয় মাউথ পিপেট। কেমন? মাউথ পিপেট। এইখান থেকে তোকে সাকশনস করতে হয়, মুখ দিয়ে টানতে হয়, এখান থেকে লিকুইডস ওঠে। অনেক সময় বিভিন্ন লিকুইডগুলো আমাদের মুখে চলে যায়, অবশ্যই লিকুইডগুলো আমাদের শরীরের সেই অর্থে কোনো ক্ষতি করে না বলেই মুখে যায়। কেমন? তো এই সমস্ত ব্যাপারগুলো এখান থেকে আমাদের করতে হবে। তোকে জিজ্ঞেস করতে পারে যে এরকম একটা জিনিসের নাম বলো, যে তোর হচ্ছে তোরা জানিস তো টেস্ট, এটা তো ফানের উল্টো দিক থেকে দেখতে গেলে তোরা টেস্ট টিউব দেখেছিস তো, টেস্ট টিউব। তো এরকম জিজ্ঞেস করবে যে টেস্ট টিউব আর পিপেটের মধ্যে ডিফারেন্স কি? কি ডিফারেন্স বলতে পারবি? ভেরি গুড। টেস্ট টিউবের একদিকটা খোলা আর পিপেটের কি বল দুদিকটা। তো এরকম আমি বলছি না যে সব স্কুল ভাইবা ধরে, আমি এখনো পর্যন্ত টিল মানে হচ্ছে কি আমার যে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে নরেন্দ্রনাথের খুব একটা ভাইবা ধরে না, রাজকুমারীতেও ধরে না। এদের মোহন গার্লসে পড়িস তো, মোহন গার্লসের মাঝে মাঝে একজন আগের যে টিচার ছিলেন উনি ধরতেন, এখন নতুন ধরতেন না, এখন নতুন টিচার ধরবে কিনা জানি না, এবছর প্রথম প্র্যাকটিক্যাল নেবেন বিডি, তাই তো? যাই হোক, দেখ তো এই হচ্ছে আমাদের ব্যাপার। এগুলো হচ্ছে কি বিভিন্ন চ্যাপ্টারের জিনিসপত্রগুলো আমি বললাম যে কি কি আমাদের করতে হবে। কেমন? তো আমি এবার আস্তে আস্তে চ্যাপ্টারে ঢুকবো। তার আগে দেখ আমাদের কেমিস্ট্রিতে যেটা জানতেই হবে 1 থেকে 30 পর্যন্ত এলিমেন্টসের নাম জানতে হবে। তোরা অনেকেই 1 থেকে 30 পর্যন্ত এলিমেন্টসের নাম জানিস, কেউ বা হয়তো 20 পর্যন্ত এলিমেন্টসের নাম জানিস। কেমন? তো নামগুলো কিন্তু আমাদেরকে জানতেই হবে, 1 থেকে 30 পর্যন্ত এলিমেন্টসের নামগুলো জানতে হবে। ওকে, বল কি কি রয়েছে, এবার থেকে লিখতে শুরু করবি, এরপরে চ্যাপ্টার হেডিং দিবি। তাহলে কি কি রয়েছে বল? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। ফার্স্ট পাঁচটা। সেকেন্ডলি কি কি রয়েছে বল তাহলে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, তারপরে কি বল? সালফার, ক্লোরিন, আর্গন, কি বল তারপরে? পটাশিয়াম, ক্যালসিয়াম, রাইট? আচ্ছা, আর 10টা কি কি রয়েছে বল? স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, রাইট? তো জয়েন্টে আমি বলছি, জয়েন্ট যখন আমরা পড়বো তখন কিন্তু অনেক এলিমেন্টের নাম তোকে মনে রাখতে হবে। আপাতত 30টা এলিমেন্ট মনে রাখলেই চলবে। কেমন? কেউ কেউ পোয়েমস করে মনে রাখে, যাদের মনে আছে তো আর পোয়েমটাকে মাথায় ঢোকাতে হবে না, যাদের মনে নেই তো একটুখানি পোয়েমটাকে মাথায় রাখার চেষ্টা করছি। কিরকম ভাবে? দেখ, হাই হ্যালো লিমকা বেচে বড় কাকা নদীর ওপারে ফ্ল্যাট নিয়েছে। ঠিক আছে? হাই হ্যালো লিমকা বেচে বড় কাকা নদীর ওপারে ফ্ল্যাট নিয়েছে। আচ্ছা, আর এটা কিরকম ভাবে মনে রাখবি? পুজোর কবিতা। এটা কি? সোডিয়াম, তাই তো? এর মনে রাখতে হবে সোম মঙ্গল আলতা সিঁদুর পরে সবাই চলো আরতি, ক্যাডবেরি কোকাকোলা। এরকম ভাবে কেউ মনে রাখতে পারে। কেমন? তোর যদি মনে থাকে তাহলে এই কবিতা মাথায় নেওয়ার কোনো দরকার নেই, যদি মনে না থাকে তাহলেই কবিতাগুলোকে একবার করে আওড়ে নিবি, ব্যাস, আর ভুলবি না কখনো। মজার মজার কবিতা না, এটা আরেকটু মজার আছে, আমি পরে আসছি এই কবিতাটাতে। আগে এগুলোকে বলি। দেখ তাহলে প্রত্যেকের অ্যাটমিক নাম্বার 1 2 জানিস তো, নিচে লেফট সাইডে যেগুলো লেখা থাকে কি বলে সেগুলোকে অ্যাটমিক নাম্বার, তাই তো? নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ ইলেকট্রন, রাইট? তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 11 12 13 14 15 16 17 18 19 20। এখন যেটা বলবো সেটা হচ্ছে এখানে প্রত্যেকের, আমরা এটা জানি, পড়েছি 9 বা 10 এ, যে কি করে এদের মলিকিউলার ওয়েট বা অ্যাটমিক ওয়েট এগুলোকে ক্যালকুলেট করতে হয়। জানিস? মানে জানিস তো কি ছিল বল? যদি অ্যাটমিক নাম্বারগুলো ইভেন নাম্বার হয়, মানে কি বল, জোড় সংখ্যা হয়, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই কি পাবে? অ্যাটমিক ওয়েট। যদি জোড় সংখ্যা না হয় তাহলে 2 দিয়ে গুণ করে 1 যোগ করতে হবে। এই কিছু এক্সেপশনস আছে, কেমিস্ট্রি মানেই কিন্তু ভর্তি এক্সেপশন। ধর হচ্ছে কি জানিস অনেক এরকম মানে ফেসবুক জুড়ে এরকম ট্রোলিং হয় কেমিস্ট্রিকে নিয়ে, তো এখানে এক্সেপশনস আছে, অবশ্যই এক্সেপশনসগুলোর কারণও আছে। কেমন? তো এখানে আমি কয়েকটাকে সার্কেল করছি, যেমন দেখ বেরিলিয়াম, নাইট্রোজেন, হাইড্রোজেন, ক্লোরিন,
আর আর্গন। এই 5টা এলিমেন্ট ছাড়া, কেমন, এই 5টা এলিমেন্ট ছাড়া প্রত্যেকটা এলিমেন্টের এই 1 থেকে 20 পর্যন্ত মানে বাকি 15 এলিমেন্টস এর জন্য যে রুলসদেরকে বললাম সেরকম ভাবে কিন্তু কাজ করতে হবে। মানে কি বললাম বল, যদি আমাদের অ্যাটমিক নাম্বার কি হয়, যদি আমাদের অ্যাটমিক নাম্বার ইভেন হয়, মানে কি বল, জোড় সংখ্যা হয়, তাই তো, তাহলে তাকে কি করব, 2 দিয়ে মাল্টিপ্লাই করব। 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই কি পেয়ে যাবো, অ্যাটমিক ওয়েট, রাইট, অ্যাটমিক ওয়েট। আর যদি আমাদের এটা কি হয় বললাম, বিজোড় সংখ্যা হয় বা তো হচ্ছে গিয়ে অড নাম্বার হয়, তাহলে কিন্তু 2 দিয়ে মাল্টিপ্লাই করে 1 অ্যাড করতে হয়, তাহলে এটাকে কি পাবো বল, অ্যাটমিক ওয়েট। মনে থাকবে কি বললাম, দিস 5 এলিমেন্টস এর জন্য অ্যাপ্লিকেবল নয়। যেমন হাইড্রোজেনের আমরা জানি কত বল, 1, ঠিক, বেরিলিয়ামের জন্য জানি কত বল, 9, এর জন্য কত বল, 14, ক্লোরিনের জন্য কত বল, 35.5, আর আর্গনের জন্য কত হয়, 40। বাকিটা তুই যা বলবি, হিলিয়াম কত, 2, 2 কি একটা জোড় সংখ্যা, তাহলে 2 * 2 করলে কত হবে, 4। এটা কি বল, 3, তাহলে কি হবে, 3 * 2 + 1, তাহলে কত হবে বল, 7। বোরন কত হবে, 5 * 2 + 1, তাহলে কত হবে বল, 11। এটা কত হবে তাহলে, 12। এটা কত হবে, 16। এটা কত হবে, 19। এটা কত হবে, 20, ঠিক তো। তারপরে এগুলো কত হবে বল, 11 মানে কত হবে, 23, 12 মানে কত হবে বল, 24, অ্যালুমিনিয়াম মানে কত হবে, 27, 28 কত হবে, 31, 32, 39, আর এটা কি বল, 40, ঠিক তো। এখন দেখ, এই যে এখানে এটা হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত এলিমেন্টস এর জন্য বললাম। এই 21 থেকে 30 পর্যন্ত সবার অ্যাটমিক ওয়েট আমাদের জানার দরকার নেই, প্রথমত মানে লাগবে না, অত এক্সট্রা হেডেক নিয়ে আপাতত লাভ নেই। আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে তোর এরা কিন্তু আবার এই রুলসও ফলো করে না। এদের জন্য একটা কবিতা আছে, হিন্দি একটা কবিতা বলি, এটার নাম কি বললাম, স্ক্যান্ডিয়াম, তারপরে টাইটেনিয়াম, তারপরে ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। কবিতাটা কি এরকম বলছে, सुनो तुम विवाह कर लो मुझसे, फिर कोई नहीं कहेगा जानू। কেমন, तो सुनो तुम विवाह कर लो मुझसे, फिर कोई नहीं कहेगा जानू। কাউকে প্রপোজ করার জন্য বেশ, কেমন, যাই হোক। তো এটা হচ্ছে গিয়ে তোর 21 থেকে 30 সবার দরকার নেই, দরকার হচ্ছে তোর মনে রাখবো ক্রোমিয়াম, ক্রোমিয়ামের ওয়েট হচ্ছে 52, Mn হচ্ছে 55, Fe হচ্ছে 56, আর যে দুটো লাগে সেটা হচ্ছে কপার হচ্ছে 63.5, জিঙ্ক হচ্ছে 65.3, ঠিক আছে। তোরা জানিস আমি জানি, তাও একবার মনে করাই তোকে। ধর বললো C6H12O6, এর নাম কি, গ্লুকোজ, রাইট। তো বলছে এই গ্লুকোজের অ্যাটমিক মানে মলিকিউলার ওয়েট কত হবে, পারবি তো করতে? কটা কার্বন আছে বল, 6টা, তাহলে এক একটা কার্বনের কত করে হবে, 12 করে, তাহলে কি করব, 6 × 12 হলো, প্লাস কটা হাইড্রোজেন আছে বল, 12টা, তাহলে 12 × 1, প্লাস কটা অক্সিজেন আছে, 6টা, তাহলে 6 × 16, টোটালটা আমরা জানি, করলে 180 বেরোবে, বুঝলে। তাহলে এরকম ভাবে ওয়েট গুলো ক্যালকুলেট করতে হবে। ফার্স্ট চ্যাপ্টারে বিভিন্ন জায়গায় কাজে লাগবে। এখন আমরা কোনো চ্যাপ্টারের মধ্যে যাই, জাস্ট বেসিকটা বলছি, এরপরে আমি চ্যাপ্টারটাতে একটু লিখে নিই এগুলো, তারপরে আমি চ্যাপ্টারে আসছি, অ্যাটমিক স্ট্রাকচার দিয়ে স্টার্ট করব। আচ্ছা দেখ, তাহলে পর যেটা আমরা এখান থেকে করব সেটা হচ্ছে তোর চ্যাপ্টারে ঢুকবো। চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। আচ্ছা, অ্যাটমিক স্ট্রাকচারেও আমি প্রথমে যেটা করব, যদি তোরা বই খুলিস তাহলে যদি প্রথমে না প্রচুর থিওরি রয়েছে, যেরকম ক্লাস 9এও ছিল। একদম অ্যাটমিক স্ট্রাকচারে যদি আমি ছোট্ট করে হিস্ট্রিগুলো বলি, পরে পরে লেখাবো, একটুখানি যদি হিস্ট্রিগুলো বলি, একদম প্রথম অ্যাটম সম্পর্কে কে বলেছে বল, ডাল্টন, তাই তো। অ্যাটম সম্পর্কে, অ্যাটমের স্ট্রাকচার না, অ্যাটম রিলেটেড কথা কে বলেছিল, ডাল্টন। তারপরে অ্যাটমের স্ট্রাকচার নিয়ে প্রথম যে সায়েন্টিস্ট এলেন তার নাম হচ্ছে কি বল, কে বলতে পারবি? প্রথম যে সায়েন্টিস্ট তার নাম কি বল, থমসন, তাই না, বা সায়েন্টিস্ট জে থমসন। থমসন কি বললো তাহলে, পাম পুডিং মডেলের কথা বলেছিল, মনে পড়ে? পাম পুডিং মডেল, পাম পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেল, মানে বিদেশে ওটা পাম পুডিং মডেল বলে, ওরা বেশি পাম পুডিং করে করে খায়, আমরা এখানে ওয়াটারমেলন বা তরমুজ বেশি খাই না, তো তরমুজ দিয়ে মনে রাখতে পারি। কি ছিল, যে একটা তরমুজের আউটার যে সারফেসটা সেটা কি বল,
ও বললো সেই আউটার সারফেসটা প্রোটন, বা প্রোটন তো বলতে পারেনি, বললো পজিটিভলি চার্জ কিছু, আর ভেতরের যে ছোট ছোট সিডস গুলো থাকে সেগুলোকে কি বললো, ইলেকট্রন। কিন্তু এখানে অনেক প্রবলেম ছিল যে ওই সিডস গুলো যদি ইলেকট্রন হয় বা নেগেটিভলি চার্জড হয় বা অপোজিটলি চার্জ সেম চার্জের হয়, তাহলে আমরা জানি কি বল, সেম চার্জ একে অপরকে কি করে, রিপেল করে, তাহলে স্ট্রাকচারটা কি হয়, ভেঙে যাওয়া উচিত, তরমুজ ফেটে যাওয়ার কথা, অর্থাৎ অ্যাটমও কি হয়ে যাওয়া উচিত, নষ্ট হয়ে যাওয়া উচিত। কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে, আমার তোর এগুলোর মধ্যে প্রত্যেকের মধ্যে কি রয়েছে, অ্যাটম রয়েছে, কিন্তু কেউ কোথাও নষ্ট হচ্ছে না, একদম ফুল স্টেবিলিটি নিয়ে বজায় রয়েছে। ঠিক থমসনের তাহলে এটা গ্রাহ্য হলো না। এর পরের যে সায়েন্টিস্ট তার নাম হচ্ছে, থমসনের পরের যে সায়েন্টিস্ট তার নাম হচ্ছে সায়েন্টিস্ট কি বল, রুদারফোর্ড বা রাদারফোর্ড, তাই তো, রাদারফোর্ড। রাদারফোর্ড অনেকগুলো ঠিকঠাক কথা বলে গেছিল, বেশ কিছু ভুলও বলেছিল, আমি আর সেগুলো নিয়ে আসছি না, আসবো পরে পরে, আমি প্রথম টেকনিক্যাল জিনিসটাতে আসছি। তাহলে রাদারফোর্ডের বা রুদারফোর্ডের পরের যে সায়েন্টিস্ট তার নাম হচ্ছে তোর হচ্ছে কি সায়েন্টিস্ট নিলস বোর, তাই তো। এই নিলস বোর ধরে রাখ প্রচুর কথাই ঠিকঠাক বলে গেছিল, আমরা যাবতীয় যা পড়াশোনা করে এসেছি এতদিন পর্যন্ত অ্যাটমিক স্ট্রাকচার রিলেটেড যা কিছু সব কিন্তু বোরের স্ট্রাকচার পড়ে এসেছি, তাই না। সেই বোরই প্রথম অরবিটের কথা বলেছিল, বোরই প্রথম বলেছিল যে অরবিট গুলো তো হচ্ছে যে গোলকাকার, যদিও ভুল বলেছিল কিন্তু বোরই কথাগুলো বলে গেছিল। এর পরের যে সায়েন্টিস্ট তার নাম হচ্ছে সোমারফিল্ড, সরি, এর পরের যে সায়েন্টিস্ট নিলস বোরের পরে সেটা হচ্ছে তোর আউটবাউ। এর প্রিন্সিপাল আমরা পড়বো, কেমন, আউটবাউ। এর পরে যে প্রিন্সিপাল রয়েছে তার নাম হচ্ছে তোর সডিঞ্জার বা স্ক্রডিঞ্জার, স্ক্রডিঙ্গার, কেমন। এরকম অনেক সায়েন্টিস্টের কথা এই স্ট্রাকচার অফ অ্যাটম পড়ার সময় আমাদেরকে পড়তে হবে। আমরা আজকে যে পার্টটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন, বইয়ের বা চ্যাপ্টারের একদম শেষ টপিক, খুব মজার জিনিস, ভালো করে বুঝবো, এক্ষুনি হয়ে যাবে, কেমন। একদম শেষ যে টপিক তার নাম হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। একটু ছোট্ট করে বলি, সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন আবার এমন কি, ইলেকট্রনিক কনফিগারেশন তো আমরা ছোটবেলাতেই পড়ে এসেছি, এটা আবার নতুন করে শেখার কি আছে, ঠিক। কিন্তু তোরা দেখবি যে আগে আমি, মানে তুই যতক্ষণ না পর্যন্ত আমার কাছে এসে পৌঁছাচ্ছিলিস তখন কি ভাবছিলিস যে এরকম একটা বাড়িতে আমি পড়াই, রাইট। আমরা এতদিন পর্যন্ত এটাই জেনে এসেছি যে এই জায়গাটায় ইলেকট্রন থাকে। যখন তুই বাড়িটাতে ঢুকলি তখন দেখলি যে বাড়িটার দুটো সেকশনস রয়েছে, একটা উপরতলা আর একটা নিচের তলা। আমি পার্টিকুলার এই দোতলার মধ্যে একটা তলাতে পড়াচ্ছি, ঠিক। তুই যতক্ষণ এখানে ঢুকছিলিস ততক্ষণ ভাবছিলিস আমি এই তলাটায় পড়াই, কিন্তু কোথায় পার্টিকুলার জায়গাটায় পড়াই সেটা তুই জানছিলিস না, ঠিক কি না। তাহলে যখন এই ভেতরটাতে ঢুকলাম তখন জানলাম এই পার্টিকুলার এই ঘরটাতে আমরা পড়ছি। আমরা এখানে ইলেকট্রনিক কনফিগারেশনস করব এই পার্টিকুলার ঘরটাকে নিয়ে। ছোটবেলায় কি করেছিলাম, এই পুরো হোল বাড়িটাকে নিয়ে, যে এই বাড়িটায় স্যার পড়ায়, তাই তো। এখন কি জানলাম, ভেতরে ঢুকে বাড়িটার একটা তলার একটা পার্টিকুলার ঘরের মধ্যেই শুধু কি হচ্ছে বল, পড়াশোনা করানো হচ্ছে, ঠিক বলছি। আচ্ছা দেখ, তো আমরা যেটা এখান থেকে করব সেটা হচ্ছে গিয়ে তোর ইলেকট্রনিক কনফিগারেশনস করব। একবার ছোট্ট করে ওদেরকে কনসেপ্টটা মনে করিয়ে দিই ইলেকট্রনিক কনফিগারেশনসের বা অ্যাটমের যে স্ট্রাকচারটা। অ্যাটমের স্ট্রাকচারে একদম সেন্টারে কি থাকে বল, নিউক্লিয়াস, আর এই সাইডগুলোতে কি থাকে, অরবিট। এই অরবিট, অরবিট বা বাংলায় কি বলা হয়, কক্ষ, তাই তো। এই কক্ষের মধ্যে থাকে সাবঅরবিট, কি থাকে, সাবঅরবিট। এই পুরো বাড়িটা কি তাহলে, কক্ষ। এই এক একটা ফ্লোর কি, সাবঅরবিট বা উপকক্ষ। এই সাবঅরবিটের একটা পার্টিকুলার ঘর যেখানে ইলেকট্রনগুলো সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে সেটাকে কি বলা হচ্ছে, অরবিটাল বা বাংলায় বলা হয় কক্ষ। বুঝতে পারলাম কি বলছি। তাহলে তোকে যদি জিজ্ঞেস করা হয় কক্ষ কাকে বলে, এখন আর তো ডেফিনেশন ওরিয়েন্টেড আসার কথা না, তাও আমি একবার বলে দিই কক্ষ কাকে বলে। যে কক্ষের মধ্যে, যে কক্ষকে কনসেপ্ট হচ্ছে ত্রিমাত্রিক, মানে কি 3D, কেমন। তাহলে কি বলছি, কক্ষের মধ্যে যে ত্রিমাত্রিক অঞ্চল বা 3D রিজিয়নে ইলেকট্রনের ডেনসিটি সবচেয়ে বেশি, আমরা যদি ইলেকট্রন হই সবাই, তাহলে এখানে আমাদের ডেনসিটিটা কি, এই জায়গাটাতে কি সবচেয়ে বেশি, তাই এই জায়গাটাতেই আমরা কি বলছি, কক্ষ। অথচ পুরো ঘরটাই কি আমার, মানে পুরো বাড়িটাই কি আমার, কক্ষ। বোঝা গেল কি বললাম। তাহলে কক্ষের মধ্যে যে পার্টিকুলার রিজিয়নে বা যে নির্দিষ্ট অঞ্চলে তোর হচ্ছে ইলেকট্রনের ডেনসিটি বেশি, সেটাকে কি বলা হচ্ছে তাহলে, কক্ষ, কেমন। বা ইংরেজিতে কি বলা হয়, অরবিটাল। যারা বাংলা পড়ছিস অবশ্যই সাথে সাথে ইংলিশ টার্মগুলো জেনে রাখতে হবে, কারণ অল ইন্ডিয়া
যত পরীক্ষাগুলো হয় সেগুলো কিন্তু সমস্ত যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ চুজ করে তাদের কিন্তু তোর মানে কোয়ালিফাই হওয়ার চান্সেস বা সিটের কিন্তু এটা অনেকটা বেশি থাকে, কেমন? তো বাংলাতে পড়, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু সাথে সাথে ইংলিশ টার্মটাও কিন্তু জেনে রাখতে করতে হবে, কেমন? বাংলার সাথে মানে কোনো দ্বন্দ্ব নেই, পড়তেই পারিস। আচ্ছা, তাহলে আমরা এতদিনে কক্ষের মধ্যে মানে ধর মিউনিসিপ্যালিটি থেকে বলে গেছে যে এই বাড়িটাতে 10 জন থাকবে, ওই বাড়িটাতে 15 জন থাকবে, ঠিক? এখন এই বাড়ির লোক ঠিক করে নিচ্ছে যে এই 10 জনকে আমি পার্টিকুলার কোন ঘরে কতজনকে দেবো, এই কক্ষকে কতজন দেবো, ওই পাশের কক্ষকে কতজন দেবো, সেটা বাড়ির লোক ঠিক করছে। বোঝা গেল কি বললাম? তাহলে এতদিন আমরা জানতাম কি কি কক্ষের নাম আছে, কে, এল, এম, এন, এগুলো কক্ষের নাম আছে। তাহলে এতদিন আমরা জানতাম যে এই কে তে 2টো থাকবে, এল এ 8টা থাকবে, এম এ 18টা থাকবে। এখন আমরা দেখবো এদের মধ্যে আবার কি পাবো, সাবঅরবিট পাবো, এদের মধ্যে আবার কি পাবো, কক্ষ পাবো, মানে অরবিটাল পাবো। সেগুলোতে কোনটাতে কতগুলো করে কি থাকবে সেগুলি তোর হচ্ছে কি কনফিগারেশনস আমরা শিখবো, যেটাকে আমাদের হেল্প করেছে সায়েন্টিস্ট আউটবাউ, কেমন? আউটবাউ, ওকে। আচ্ছা, তার আগে একবার ছোট্ট করে আরেকবার মনে করিয়ে দিই, তাহলে অরবিট বুঝবি ভালো করে, না বুঝতে পারলে বলবি। অরবিট, অরবিটকে বাংলায় কি বলা হয়, কক্ষ। কি বলা হয়, কক্ষ। কি কি অরবিট আছে তাহলে, কে, এল, এম, এন, রাইট? যেমনটা আমরা জানি যে কোন অরবিটে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, ইট ডিপেন্ডস অন দ্য ফর্মুলা কি বল, 2n²। আগে দেখ, পরে লিখবি আরিফা, আগে দেখে নে, পরে লিখবি, কেমন? তাহলে কোন অরবিটে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, 2n²। যেমন কে তে n কি তাহলে নাম্বার অফ অরবিট, তাহলে কে তে কটা থাকবে বল, 2টো, 8টা, 18টা, 32। এটা তো আমরা জানি, শুধু একটা নিয়ম মনে রাখতে হতো যে লাস্ট কক্ষে কখনো কিন্তু নট মোর দ্যান 8 এর থেকে বেশি হবে। আচ্ছা, এই কক্ষের ভেতরে কাকে পাবো আমরা বললাম, সাবঅরবিট। কাকে পাবো, সাবঅরবিট, বা বাংলায় কি বলা হয়, উপকক্ষ, ওকে। কক্ষের ভেতরে কাকে পাবো আমরা, সাবঅরবিট বা উপকক্ষ। এখন দেখে এই উপকক্ষগুলো যেরকম অরবিট গুলোর স্পেসিফিক নাম আছে কি কি, কেএলএম এর, সেরকম উপকক্ষগুলোরও কিছু স্পেসিফিক নাম আছে। মিশনে আমি জানি পড়ানো হয়েছিল, বলতে পারবি উপকক্ষগুলোর নাম? আচ্ছা, আমি বলে দিচ্ছি, কোনো ব্যাপার না। এস, পি, ডি, এফ, কেমন? কি কি নাম বললো, এস, পি, ডি, এফ। খুব ভালো করে দেখো, দেখ যেরকম প্রত্যেকটা এই কক্ষগুলো বোর্ড কি বলেছিল কেমন দেখতে, গোলক, গোলকাকার। যদিও ভুল, আমি আবার বলছি, কিন্তু বলে থেকে ছিল গোলকাকার। এরকম প্রত্যেকটা সাবঅরবিট আবার আলাদা আলাদা রকম ভাবে দেখতে, কেমন কেমন দেখতে। এই সাবঅরবিটটা মানে এস সাবঅরবিটটা দেখতে এরকম, কি বল, এটাকে বলা হচ্ছে স্ফেরিক্যাল। কি বলা হচ্ছে, স্ফেরিক্যাল। পি হচ্ছে ডাম্বেল, এটা এরকম হচ্ছে ডাম্বেল। যদি এটা কোন দিক থেকে ডাম্বেল লাগে আমি বুঝি না, কিন্তু এটাকে ডাম্বেল বলা হয়, কেমন? তো বইতে বলা আছে ডাম্বেল, তো আমাদের ডাম্বেলই মনে রাখতে হবে, আসে পরীক্ষা। তোকে যদি বলা, আচ্ছা পরে আসছি, তাহলে পি কেমন দেখতে, ডাম্বেল। ডি কেমন দেখতে, ডাই ডাম্বেল, এরকম একটা, এরকম ফুলের ডাই ডাম্বেল। এই একটা ডাম্বেল, এই একটা ডাম্বেল। এফ কেমন দেখতে, ট্রাই ডাম্বেল, এই একটা ডাম্বেল, এই একটা ডাম্বেল, এই একটা ডাম্বেল। বোঝা গেল কি বললাম? খুব ধীরে ধীরে বুঝবো, কোনো চাপ নেই, কোনো তাড়াহুড়ো নেই। প্রত্যেকটা অরবিটের যেমন, আমি আবারও বলছি, প্রত্যেকটা অরবিটের যেমন ম্যাক্সিমাম ক্যারিং ক্যাপাসিটি রয়েছে, মানে কি 2টোর বেশি ইলেকট্রন নিতে পারবে না, এরকম প্রত্যেকটা সাবঅরবিটেরও কিন্তু ম্যাক্সিমাম ক্যারিং ক্যাপাসিটি রয়েছে, কেমন? যেমন এস এর ক্ষেত্রে তোর এই ইলেকট্রন সংখ্যাটা হবে 2, তাহলে এস এ এস ম্যাক্সিমাম কতগুলো নিতে পারবে, 2টো। পি এর ক্ষেত্রে এই ইলেকট্রন ক্যারিং ক্যাপাসিটিটা হবে 6, ডি এর ক্ষেত্রে 10, এফ এর ক্ষেত্রে 14। একটা দেখ অ্যালগরিদম আছে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কিন্তু 4 এর ইন্টারভ্যাল আছে। এখনো জি ইনভেন্ট করা হয়নি, তোকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে যদি জি আবিষ্কার হয় তাহলে জিতে কতগুলো থাকবে, তাহলে যদি এই অ্যালগরিদমটা ফলো করে তাহলে জিতে 18টা থাকার কথা, ঠিক বলছি? তাহলে জিতে কতগুলো থাকার কথা, 18। তাহলে আমরা এখন কোথায় এলাম, এতক্ষণ পর্যন্ত আমরা পুরো বাড়িটাই ছিলাম যেটাকে আমরা কি বলছি, অরবিট। এখন আমরা দেখলাম এই এক একটা ফ্লোর, এগুলোকে কি বলছি, সাবঅরবিট। এবার এই ফ্লোরের ভেতরে ঢুকবো, সেটাকে আমরা কি বলছি, অরবিটাল। কি বলছি, অরবিটাল, বা বাংলায় বলা হয় কক্ষ। এটা কি, কক্ষ, এটা কি, কক্ষ। আবার একবার ডেফিনেশনটা মনে করাই, যে কক্ষের মধ্যে যে ত্রিমাত্রিক অঞ্চল, যা 3D region where the electron density is maximum is known as orbital.
কক্ষের মধ্যে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক হবে সেটাকে কি বলা হবে তাহলে? কক্ষ। কেমন? তাহলে মনে রাখবো প্রত্যেকটা তোর হচ্ছে কক্ষকে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন ধরতে হবে। তাহলে বল এস এর জন্য কটা কক্ষকের দরকার পড়বে? একটা। ভেরি গুড, কারণ কি এর তো ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত? দুটোই আছে, তাহলে কটা কক্ষক হবে? একটা। তাহলে পি এর জন্য কটা হবে? ছটা আছে, মানে কটা? তিনটে। তাহলে কত হবে পি এর জন্য? তিনটে, 1 2 3। ডি এর জন্য কটা হবে? পাঁচটা। এফ এর জন্য আমি আবার লিখলাম না, 7টা হবে। এরকম প্রত্যেকটা কক্ষকের আবার আলাদা আলাদা নাম আছে, নাম নিয়ে আমরা পরে তো ক্লাস করবই, আজকে জাস্ট একটুখানি বলে রাখি। এর যেমন একটাই ঘর আছে তাই কোনো নাম নেই। এটার নাম px, এটার নাম pz, এটার নাম py। তোরা বুঝতে পারছিস এই px pz py আসলে কি বেসিসে নামগুলো দেওয়া হয়েছে? এগুলো সব তোরা জ্যামিতি পড়েছিস না, ওই কি বলে ওগুলো, গ্রাফ পড়েছিস না? কার্টেসিয়ান অ্যাক্সিস বাংলায় কি বলে আমি ভুলে যাচ্ছি, ত্রিমাত্রিক কিছু একটা বলা হয় অ্যাক্সিস, ওই যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, তিনটা অ্যাক্সিস থাকে না, তো সেইখান থেকে কিন্তু নামগুলো করা হয়েছে। বুঝা গেল কি বললাম? তাহলে এক্স ওয়াই জেড এর আবার নাম আছে, এক্স ওয়াই এর দেখ এর একটা করে ছিল না, এই জন্য একটা করে। এর ক্ষেত্রে তো দুটো করে আছে, এর নাম কি হবে? এর নাম হচ্ছে dxy, dxz, এর নাম হচ্ছে dyz, এর নাম dx স্কয়ার মাইনাস y স্কয়ার, dz স্কয়ার। প্রত্যেকটা আলাদা আলাদা দেখতে হয় অ্যাক্সিস বরাবর, পরে আসবে ওগুলোকে। আপাতত এই সিম্পল জিনিসটাকে মনে রাখি যে অরবিটের ভেতরে কি থাকে? সাব অরবিট, সাব অরবিটের ভেতরে কি থাকে? অরবিটাল। মেইনলি তাহলে আমরা কোথায় থাকে ইলেকট্রনগুলো? অরবিটাল। ঠিক আছে, এবার আমরা ইলেকট্রনিক কনফিগারেশনস গুলো করব। একটুখানি লিখে নে তাহলে যদি করে কোনটাতে কতটা থাকে। আচ্ছা দেখ, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। কার কোন সায়েন্টিস্টের রুলস অনুযায়ী করতে হবে বললাম? তার নাম হচ্ছে সায়েন্টিস্ট আউফাউ। কেমন? দেখ ভালো করে দেখ, সেটা হচ্ছে আউফাউয়ের রুলসকে অ্যারো মেথডও বলা হয়। ভালো করে দেখবো, প্রত্যেকে বোর্ডের দিকে তাকা। সেটা হচ্ছে দেখ 1 নম্বর অরবিটে কটা সাব অরবিট থাকতে পারে বলতে পারবি? আচ্ছা, এখন থেকে আমরা এই কে এল এম এন বলে এদেরকে চিহ্ন না, এদেরকে কি বলে রাখবো? 1 নম্বর অরবিট, 2 নম্বর অরবিট, 3 নম্বর অরবিট, 4 নম্বর অরবিট, এরকম বলে রাখবো। বুদ্ধি করে বলি, 1 নম্বর অরবিটে কটা ইলেকট্রন ধরে? তাহলে সেই দুটো ইলেকট্রনকে অকুপাই করে নিচ্ছে এস। তাহলে একে শুধুমাত্র কে থাকবে? এস। বোঝা গেল কি বললাম? তাহলে 2 নম্বরে যখন আসবো কে থাকবে? 2s 2p। 2 নম্বরে কে থাকছে? 2s আর কি বল 2p। কেন এমনটা হলো তাকে আমি দুটো অবধি দেখাই। 2 নম্বর যেটাতে কটা ইলেকট্রন থাকতে পারে? 8। তাহলে এই s কটাকে অকুপাই করে নিচ্ছে? দুটো। আর যেমনটা বলেছিলাম যে খাতায় লেখা আছে p এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত? 6। তাহলে p কটা হচ্ছে? 6টা। তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে? 8। আর কোনো জায়গা নেই। 3 নম্বরে যখন আসবে as it is কি হবে বল? 3s 3p, তারপরে কি বল? 3d। বোঝা গেল কি বললাম? যখন 4 এ আসবো কি হবে? 4s 4p 4d 4a। 5 এ যখন আসবো তখন কি হবে? 5s 5p 5d 5f। এখনো পর্যন্ত g ইনভেন্ট হয়নি তাই আমরা সেটাকে লিখছি না। এখানে কি হবে? 6s 6p 6d 6a and 7s, এরকম সো অন চলতে থাকবে। আমি লিখলাম এটাকে, বললাম এটার আরেকটা নাম কি বললাম? অ্যারো মেথড। দেখ প্যারালাল কতগুলো আমি অ্যারো টানবো। অ্যারোগুলো ফার্স্টলি যে অরবিটালে প্রথম টাচ করবে ইলেকট্রন প্রথম, সেখানে গিয়ে এন্টার করবে। কেমন? দেখ ভালো করে। তাহলে এটা হচ্ছে 1s, রাইট? তারপরে হচ্ছে 2s, তারপরে না এটা এরকম ভাবে আসছে, তাই তো? তাহলে আগে কাকে টাচ করে গেছে? 2p, তারপরে 3s, তারপরে বল 3p 4s, তারপরে বল 3d 4p 5s, তারপরে 4d 5p 6s and তারপরে হচ্ছে 4f 5d 6p 7। এরকম প্যাটার্নে চলে। কেন এরকম ভাবে চলে তারও একটা কারণ আছে, কিন্তু আমরা কারণ পরে আসছি, আগে শিখে নিই, কারণগুলো পরে আসবে। তাহলে প্রথম ইলেকট্রন আমার কোথায় ঢুকছে? 1s এ। তারপরে ইলেকট্রন কোথায় ঢুকছে? 2s এ। তারপরে ইলেকট্রন কোথায় ঢুকছে বল? 2p 3s, তারপরে 3p 4s, তারপরে হচ্ছে 3d 4p 5s, তারপরে হচ্ছে 4d 5p 6s
তারপরে হচ্ছে অ্যাজ ইট ইজ এরকম ভাবে ইলেকট্রনগুলো ঢুকছে পড়বে। ওকে, এখন দেখ যেটা আমাদের করতে হবে, কি করতে হবে তোকে আমি ছোট ছোট করে দেখাচ্ছি, খুব মন দিয়ে শিখবি, কোনো রকম কোনো ডাউট হলে আমার সাথে সাথে বলবি, আমি আবারও বলবো। তোকে বললো সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক আছে? সোডিয়াম কত হবে 11, সোডিয়াম কত হচ্ছে 11। তাহলে প্রথম ইলেকট্রন আমার কোথায় ঢুকছে বল, 1s এ। কোথায় ঢুকছে 1s, তাহলে কি লিখবো 1s। s মানে সেখানে কতগুলো ইলেকট্রন ধরবে, সেটা এখানে 1 থাকুক কি 100 থাকুক কি 1000 থাকুক ডাজন্ট ম্যাটার, s মানে সেখানে কতগুলো ইলেকট্রন ধরবে, দুটো। তাহলে কি হবে বল 1s2, বুঝা গেল কি বললাম? আচ্ছা 1s এ চলে গেল, 1s এর পর ইলেকট্রন কোথায় যাবে বল 2s, তাহলে 2s, তাহলে একই s মানে কটা বল, ম্যাক্সিমাম কটা, দুটো। তাহলে 2s এর পর কোথায় যাবে বল বল 2p, তাহলে p মানে কটা বল বল, p তে কটা ধরে বল 6টা, 6টা, p তে 6, ইলেকট্রন কটা ধরে 6টা, তাহলে কত হচ্ছে 2p6। আচ্ছা 2p এর পর ইলেকট্রন কোথায় যাবে 3s, তাহলে বল 3s এ কটা, না দেখ টোটাল কতগুলো ইলেকট্রন আছে আমার 11টা, 11টা রাইট। এখানে কতগুলো আছে 2 4 10, কটা হয়ে গেছে 10টা, আর কটা বাকি আছে একটা, তাহলে এখানে কত যাবে একটা। এখন তুই বলতেই পারিস আমি তো বলেছিলাম এসে দুটো যাবে, তাহলে একটা গেল কেন? আমি বলেছিলাম ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 2, মানে তুই 2 এর বেশি নিতে পারবি না, এমন তো নয় কি 2 এর কম নিতে পারবি না। বোঝা গেল কি বললাম? আর একটু বড় বড় দেখ, ধর তোকে Fe করতে হবে, Fe ইজ 26, Fe কত 26, তাহলে বল আমাকে প্রথমে কোথায় যাবে 1s2, তারপরে বল 2s2, তারপরে কত বল 2p6, তারপরে কত বল 3s2, তারপরে কত বল 3p6, তারপরে কত বল 4s2, তারপরে 4s এর পর 3d। আচ্ছা 3d, ঠিক আছে? এবার গুনে নি টোটাল আমার কতগুলো ইলেকট্রন আছে 26টা, তাহলে 2 4 10 12 18 20, কতগুলো ইলেকট্রন আছে 20টা, আর কটা বেঁচে আছে 6টা, তাহলে 3d এর ঘরে কত যাবে 6টা। বোঝা গেল কি বললাম? আর একটা দেখ, ধর আরেকটু বড় দেখ, আর্সেনিক 33, আর্সেনিকের অ্যাটমিক নাম্বার কত 33। আচ্ছা তাহলে প্রথম বল 1s2, তারপরে বল 2s2, তারপরে বল 2p6, তারপরে বল 3s2, তারপরে 3p6, তারপরে 4s2, তারপরে 3d10। গুনে নি 2 4 10 12 18 20 30, আর কটা পড়ে আছে 3, তাহলে 3d এর পর ইলেকট্রন কোথায় যাবে 4p তে, তাহলে আর কটা পড়ে আছে 4p3। বুঝা গেল? তো এরকম করে হচ্ছে কি তোর এটাকে বলা হয় অরবিটাল সাবঅরবিট মেথডে ইলেকট্রনিক কনফিগারেশন। এরপরে আমরা শিখব অরবিটাল মেথড। আগে এটা লেখ, তোদের যদি একটা করতে দিই, তারপরে আমরা এর কিছু এক্সেপশন আছে, কেমন এক্সেপশনস গুলো বলবো, এক্সেপশনস গুলোই পরীক্ষায় করতে আসে, কেমন খুব কমন এক্সেপশন কিন্তু করতে আসে এক্সেপশনস গুলো। একটু করে নে, তারপরে আমি করতে দিচ্ছি। দেখ এই কনফিগারেশনস এর মধ্যে কিছু এক্সেপশনস আছে, যে এক্সেপশনস গুলোই পরীক্ষাতে করতে আসে। দেখ ভালো করে কি এক্সেপশনস রয়েছে। ইউজুয়ালি 1 থেকে 30 এর মধ্যে আমাদের সিলেবাসে আছে, আমি আজকে 1 থেকে 30 এর মধ্যে যে এক্সেপশনস আছে সেটাতে বলছি। আরো কয়েকটা এক্সেপশনস আছে, পরের দিনগুলোতে আমি বলবো। আপাতত দেখ সেটা হচ্ছে এক্সেপশনস বলছে যদি, ভালো করে মাথায় রাখ, যদি লাস্ট এস আর লাস্ট ডি এর টোটাল ইলেকট্রন সংখ্যা যদি 6 হয়, ভালো করে বুঝো, কারণ আমি অবশ্যই বলবো, কিন্তু আপাতত এক্সেপশন যেহেতু করছি করে রাখি, পরে কারণটা দেখবো। যদি লাস্ট এস আর লাস্ট ডি এর টোটাল ইলেকট্রন কত বলছি 6 হয়, সেক্ষেত্রে এস এ কতগুলো ইলেকট্রন যাবে একটা, আর ডি তে কতগুলো ইলেকট্রন যাবে 5টা, ঠিক। আবার যদি লাস্ট এস আর লাস্ট ডি এর টোটাল ইলেকট্রন 11 হয়, তাহলে সেক্ষেত্রে এস এ কটা যাবে একটা, আর ডি তে কটা যাবে 10টা। বলি আমি একটা দেখি, দেখ সবচেয়ে বড়টা আমি দেখিয়ে দিচ্ছি, সিলভার 47, আমার সাথে সাথে বল তোরা ইলেকট্রনিক কনফিগারেশনটা বল। এই তো 1s2, তারপরে 2s2, তারপরে 2p6, তারপরে 3s2, তারপরে 3p6, তারপরে 4s2, 3d10, 4p6, 5s2, তারপরে
দেখ তাহলে এই অবধি কতগুলো হচ্ছে 30টা 36 38 আর কটা পড়ে আছে 9টা তবে তো 47 হবে ঠিক তো তাহলে 40 কত হবে 9 হয়ে গেল এবারে দেখ লাস্ট এস কোনটা এটা লাস্ট ডি কোনটা এটা ঠিক তাহলে দেখ এদের টোটাল ইলেকট্রনটা কতগুলো আসছে 9 আর 2 অ্যাড করলে 11 আসছে তো তো তখন এখানে 11 থাকলে আমি কি বললাম এস এর দুটোর জায়গায় কটা হয়ে যাবে একটা তাহলে এসটাকে আমরা দুটো জায়গায় কত করে দেব একটা আর ডি তে কত হয়ে যাবে তাহলে ওখান থেকে একটা কমলো মানে এখানে কি হবে একটা বাড়বে বুঝা গেল তুই দেখ তো তোদের নিকেল করতে দিয়েছিলাম ধর নিকেল 28 তাই তো তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 গুনে নি এই অবধি 18 20 আর কটা বাকি আছে 8টা তাহলে এরপরে কি হবে 3d 8 ঠিক এখন দেখ এই এটা লাস্ট এস এটা কি লাস্ট ডি তাহলে এদের দুটো ইলেকট্রন যোগ করলে কত হচ্ছে 10 তাহলে এখানে তো 6 আর 11 আছে তাহলে এর ক্ষেত্রে কোনো এক্সেপশনালি চেঞ্জেস হবে না আগে আমরা যতগুলো করেছি তাদের ক্ষেত্রে এই ধরনের কোনো চেঞ্জেস কিন্তু হয় না বুঝা গেল কি বললো আচ্ছা তোরা এটা করার পর এই দুটো করবি ক্রোমিয়াম 24 Mn 25 আর হচ্ছে তোর কপার 29 এক্সেপশনস থাকতেও পারে নাও থাকতে পারে বুঝে বুঝে করবি ঠিক আছে থাকলে সেটাকে ম্যাচ করা করবি না থাকলে করার দরকার নেই ঠিক আছে দেখ সেটা হচ্ছে এটা বেশি পরীক্ষায় আসে পেনগুলো কত রাখো ঠিক এটা বেশি পরীক্ষায় আসে কি তোর হচ্ছে তোকে এরকম ইলেকট্রনিক কনফিগারেশনস করতে দেবে Mn2+ ভালো করে বুঝো কি দেবে তোকে করতে Mn2+ বল 2+ মানে কি দুটো ইলেকট্রন কি হচ্ছে বেরিয়ে গেছে ঠিক এখন যেটা বেশিরভাগ স্টুডেন্টরা ভুল করে সেটা হচ্ছে Mn এর কত অ্যাটমিক নাম্বার 25 আগেই কি করে দুটো ইলেকট্রনকে বের করে দেয় তারপরে ইলেকট্রনিক কনফিগারেশন করতে শুরু করে কিন্তু আমরা এরকম ভাবে করব আমরা কি করব তাহলে প্রথমে Mn এর অর্থাৎ 2+ টা ছাড়া ইলেকট্রনিক কনফিগারেশন করব অলরেডি একবার করেছিস তোরা Mn টা আর একবার করে নি তাহলে কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d5 ঠিক কথা আচ্ছা বলতো পড়েছিস আগের ক্লাসে যেটা হচ্ছে ইলেকট্রন যখন বেরোয় বা ঢোকে তখন কোন সেল বা কোন অরবিটে বেরোয় কোন অরবিট থেকে বেরোয় লাস্ট অরবিট থেকে বেরোয় ঠিক বলছি তো ইলেকট্রন সবচেয়ে সর্ববহিস্থ কক্ষ থেকে ইলেকট্রনগুলো কি হয় বের হয় এখন এখানে বল এই আগে যেগুলো লেখা অর্থাৎ যেটা তোর হচ্ছে কি আগে লেখা আছে 1 2 3 4 3 এগুলোই কি আসলে কি ইন্ডিকেট করছে এগুলো অরবিট নাম্বার ঠিক বলছি এগুলোই কি ইন্ডিকেট করছে অরবিট নাম্বার তাহলে এদের মধ্যে সবচেয়ে আউটার মোস্ট অরবিট বা সবচেয়ে বহিস্থ কক্ষের সবচেয়ে বহিস্থ কক্ষ কোনটা 4s বা 4 তাই তো তাহলে ইলেকট্রন যখন বেরোবে কোথা থেকে বেরোবে 4 থেকে বেরোবে তাহলে তোকে কটা ইলেকট্রনকে বের করতে হবে দুটো তার মানে 4s থেকে দুটো কি হবে বেরিয়ে যাবে বুঝতে পারলাম কি বলছি এটাই কিন্তু লোকে গন্ডগোল করে তুই যদি প্রথমেই দুটো বের করে দিতিস তাহলে তো বুঝতে পারছিস তো কোথা থেকে বের হচ্ছে তাহলে আগে আমরা মেইন কনফিগারেশন করব তারপরে লাস্ট অরবিট থেকে বের করব ঠিক আছে তোকে ধর দেওয়া হলো কি তোর হচ্ছে গিয়ে ওই বল জিরকনিয়াম তো করেছি সিলভার তোকে ধর দিল হচ্ছে গিয়ে Zn2+ ঠিক আছে তাহলে Zn এর কত হবে অ্যাজ ইট ইজ করছি 1 Zn হচ্ছে 30 তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 বলো এটা লাস্ট কোনটা 4s p আছে না 4s মানে 4 এর তো p নেই তাহলে বেরোবে কোথা থেকে বল 4s থেকে তাহলে এখান থেকে কি হবে দুটো ইলেকট্রন বেরিয়ে চলে যাবে বুঝা গেল কি বললাম আচ্ছা তোরা এখন আমাকে করে দে সেটা হচ্ছে Fe3+ Fe হচ্ছে 26 Fe3+ আর Ni2+ Ni হচ্ছে 28 আর Sc3+ Sc হচ্ছে 21 এই তিনটে আমাকে করে ফটাফট যেমনটা বললাম 1 থেকে 30 পর্যন্ত এলিমেন্টের বাড়িতে প্রত্যেকটা ধরে ধরে ইলেকট্রনিক কনফিগারেশন করবি যেটা হয়ে গেছে এবং অনেকগুলো আমাদের হয়ে গেল তাও সেগুলোকে আবার রিপিট করব
ঠিক আছে? ধীরে ধীরে বুঝে বুঝে করবে, ভুল হলে ভুল হবে, অসুবিধা নেই, আবার ঠিক হয়ে যাবে পরের দিন, কিন্তু করার চেষ্টা করবে।